ঠিক আছে, কোশ্চেন থাকবে, খুব সিম্পল কোশ্চেন, তোমরা সকলে উত্তর দিতে পারবে, তো একটু চেষ্টা করো উত্তর দেওয়ার। প্রথম প্রশ্ন, ঝটপট উত্তর দাও। একটি নৌকা স্রোতের অনুকূলে 4 ঘন্টায় 18 কিমি যায় এবং স্রোতের প্রতিকূলে 12 ঘন্টা সময় নেয়। নৌকার বেগ কত? বলো নৌকার বেগ কত, কি করো? 3 কিলোমিটার। দেখো, নৌকার বেগ বের করতে গেলে আমার দুটি প্রয়োজন, একটা হচ্ছে অনুকূলের বেগ আর একটা হচ্ছে প্রতিকূলের বেগ। এবার নৌকা বের করার নিয়ম হচ্ছে অনুকূল আর প্রতিকূলকে যোগ করে 2 দিয়ে ভাগ, বাস। এর অনুকূলের বেগ কী পাবো? অনুকূলে বলেছে 4 ঘন্টায় 18 যায়, তাহলে 1 ঘন্টায় কত যায়? 18কে 4 দিয়ে ভাগ, আমরা পাবো 4.5। প্রতিকূলে কত যায়? 12 ঘন্টা নেয়, ওই 18 কিলোমিটার যেতে 12 ঘন্টা, তো 18কে 12 দিয়ে ভাগ করলে আমরা পাবো 1.5 কিলোমিটার প্রতি ঘন্টা। এই তো 2টি ঘন্টা পেলাম, অনুকূল আর প্রতিকূল। জাস্ট করবো কি, যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, আমরা মানে নৌকা পেয়ে যাব। তো 4.5 আর 1.5 এই দুটিকে যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 6কে 2 দিয়ে ভাগ অর্থাৎ 3। এটাই হচ্ছে নৌকার গতিবেগ। বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা স্রোতের গতিবেগ পেতাম। চলো নেক্সট। মেসেজ শুধু মেসেজ চেক করবেন। আমি মোবাইল থেকে কানেক্ট নেই তো, ওর জন্য আমি, আচ্ছা বেশ, মোবাইল থেকে কানেক্ট হচ্ছে। মোবাইল থেকে কানেক্ট হতে চায় না কি বলতো, ওই মোবাইলের দিকে বারবার তাকানো, ফোকাস নষ্ট হয়। বলো অ্যান্সার। এনায়েত, গুড ইভিনিং। চলো এবার মেসেজ করতে পারো। এক পুলিশ এক চোরকে 75 মিটার দূর থেকে দেখতে পায়, তৎক্ষণাৎ তার পেছনে ধাওয়া করে। প্রতি সেকেন্ডে পুলিশ 9 আর চোর 7.5 মিটার ছুটতে লাগলো। কত মিটার ছুট? আচ্ছা, এর দিক থেকে দুটি প্রশ্ন হয়, ঠিক আছে। কত দূরত্বে ধরে ফেলবে, মানে দূরত্ব কত, এটা একটা প্রশ্ন হয়। আর একটা প্রশ্ন হয় সময় কত, কত সময়ে ধরে ফেলবে। এই দুটি প্রশ্ন হয়। এটা দূরত্বটা চেয়েছে, সময়টা বের করা খুবই সোজা। সময়টা বের করা কি না, যে যত মিটার দূরে রয়েছে সেটা কি হয় উপরে, আর তাদের গতিবেগের পার্থক্যটা নিচে, বাস এটাই সময় হয়ে যায়, ঠিক আছে। আর দূরত্ব যদি বের করতে বলে, তো যত মিটার দূরে রয়েছে সেটা নিচে গতিবেগের পার্থক্য ইনটু পুলিশের গতিবেগ, যে পেছনে থাকে তার গতিবেগ, পুলিশের 9 তো 9 দিয়ে গুণ, বাস তুমি দূরত্ব পেয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো আমরা যদি সময় দেখি, তো আমরা পাবো 75 ডিভাইডেড বাই 1.5। 75কে 15 দিয়ে ভাগ করলে 50 সেকেন্ড পাবো এটা আমরা, তাই না? 50 সেকেন্ড। আর এটা যদি দেখো, তাহলে প্রথমটা হচ্ছে 50 ইন্টু 9, তো 5 9 45, অর্থাৎ 450 মিটার। ব্যাপারটা বুঝতে কারো অসুবিধা রয়েছে? যদি কারো অসুবিধা থাকে তাহলে বুঝে নাও, ঠিক আছে। একটা ডিস্টেন্স রয়েছে 75 মিটার দূরে, এখানে পুলিশ রয়েছে, এখানে চোর রয়েছে, ঠিক আছে। তো পুলিশের গতিবেগ 9 আর চোরের গতিবেগ হচ্ছে 7.5। ব্যাপার হচ্ছে কি, এই যে দুজনের মধ্যে ডিস্টেন্স রয়েছে অলরেডি 75, এইটুকুতে কমাতে হবে। এদিকে চোরও ছুটছে, পুলিশও ছুটছে, দুজনেই ছুটছে, কিন্তু তাদের মধ্যে দূরত্ব তো 75 কিলোমিটার রয়েছে, 75 মিটার রয়েছে। এই 75 মিটার যদি দূরত্ব কমে যায়, তার মানে পুলিশ চোরকে ধরে নেবে। দেখো, এক এক মিনিটে কত কমে যায়? 1 মিনিটে কমে যায় 9 মাইনাস 7.5, তার মানে 1.5 মিটার করে কমতে পারে। পুলিশ 1.5 মিটার বেশি যায়, তো 1.5 মিটার কমে যাবে। তো 1 সেকেন্ডে যদি এটা হয়, তাহলে 75 কমাতে কত সেকেন্ড সময় লাগবে? 75কে 1.5 দিয়ে ভাগ করে দাও, 50 সেকেন্ড। তার মানে 50 সেকেন্ডে চোর পুলিশটাকে ধরে ফেলবে।
কিন্তু আমাকে দূরত্ব চেয়েছে। তো পুলিশ 50 সেকেন্ড যাচ্ছে, এখান থেকে কত দূর যেতে পারবে? 1 সেকেন্ডে নয় যায়, 50 সেকেন্ডে যাবে 750। কিন্তু যদি এই দুটি জিনিস মনে রাখতে পারো তাহলে কয়েক সেকেন্ডে হয়ে যাবে উত্তর। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। কোনো বালক বাড়ি থেকে হেঁটে ঘন্টায় 3 মাইল বেগে বিদ্যালয়ে যায়। যদি তার একটি সাইকেল থাকতো তাহলে সে ঘন্টায় 10 মাইল বেগে যেতে পারতো। তার সময় 21 মিনিট কম লাগতো। বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? আড়াই কিলোমিটার। ওকে, দেখো এগুলো খুব সিম্পল ফর্মুলা। দুটি দুটি গতিবেগ থাকবে, গতিবেগ দুটিকে আমরা এক্স ওয়াই ধরি, আর একটা সময় থাকবে, সময়ের পার্থক্য এখানে লিখতে হয়। ঠিক আছে, এখানে 21 মিনিট পার্থক্য। যখন যে হেঁটে যায় তখন যে সময় লাগে, সাইকেলে গেলে 21 মিনিট কম লাগতো, তার মানে দুজনের মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে 21 মিনিটের। তো সিম্পল কি হয়, ওই যে গতিবেগ দুটি রয়েছে সেই গতিবেগ দুটি উপরে গুণ হয়, নিচে গতিবেগ দুটি বিয়োগ হয়, তার সঙ্গে সময়ের পার্থক্য গুণ হয়। কিন্তু দেখো এটা ঘন্টায় ছিল, ঘন্টায় 10 মাইল, ঘন্টায় 3, আর এটা মিনিট দেওয়া আছে। তো মিনিট করলে তো হবে না, তো মিনিটকে 60 দিয়ে ভাগ করলে আমরা ঘন্টা পেয়ে যাই, বাস এইটুকু কাজ। তাহলে আমরা উপরে পাবো 30, নিচে হচ্ছে তোমার 7 ইন্টু 21/60। এটার সঙ্গে এটা কাটলে 2, এটার সঙ্গে এটা কাটলে হচ্ছে 3, 3কে 2 দিয়ে কাটলে 1.5, তো দূরত্ব হবে 1.5 কিলোমিটার। ঠিক আছে, আর নর্মালি যদি করতে চাও, ধরো ডিস্টেন্স এক্স, ধরে নাও ডিস্টেন্সটা হচ্ছে এক্স কিলোমিটার, তাহলে দুটি গতিবেগ আছে, আলাদা আলাদা সময় লাগবে। টাইম মানে কি, টাইম সমান হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। এখানে ডিস্টেন্স হচ্ছে এক্স, স্পিড হচ্ছে 3 কিলোমিটার, ভাগ করে দাও, একটা সময় লাগে। আবার ডিস্টেন্স এক্স 10 কিলোমিটার গতিবেগ, গতিবেগ দিয়ে ভাগ করার সময় লাগে। এই দুটি সময়ের পার্থক্য হচ্ছে 21 মিনিট। মিনিটকে 60 দিয়ে ভাগ করো, গুণ হয়ে যাবে। দেখো 10 আর 3 মানে 30 লসাগু পাবো, এখানে পাবো 10x চলে যাবে, মাইনাস 10-এর জন্য 3x চলে যাবে, সমান হবে 21/60। দেখো এই 30-এর সঙ্গে 60 কাটলে আমরা 2 পাই, 10x থেকে 3x বাদ দিলে আমরা থাকবো 7x সমান সমান 21/2। আচ্ছা তাহলে x এর ভ্যালু কি হবে? 21/2, নিচে 7 আসবে, এদিকে 7টা নিচে আসবে, 7-এর সঙ্গে 21 কাটলে 3, আর 3কে 2 দিয়ে করলে 1.5। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। চলো নেক্সট। রমেশ সাইকেলে ঘন্টায় 4 কিমি বেগে গেলে বাড়ি থেকে ভিআইপি রোডে পৌঁছতে 5 মিনিট দেরি হয়, আর 6 কিমি বেগে গেলে 5 মিনিট আগে পৌঁছায়। বলো উত্তর কত হবে? দুই। 2। এখানে সে একই ফর্মুলায় আমরা ইউজ করব, গতিবেগ দুটি উপরে গুণ করব, গতিবেগের পার্থক্য হবে নিচে ইন্টু সময়ের পার্থক্য। এখানে দুটি গতিবেগ কি বলা আছে, 4 আর 6, নিচে 4 আর 6-এর পার্থক্য ইন্টু সময়ের পার্থক্য। সময় দেখো 10 মিনিটের পার্থক্য হবে, 10/60, ঘন্টা করে নেব। 5 মিনিট আগে আর 5 মিনিট পরে 10 মিনিটের পার্থক্য হয়। চলো উপরে হচ্ছে কত, 24, নিচে হচ্ছে 2 ইন্টু 10/60, কাটাকাটি করো। ওকে, তো 10 দিয়ে 60 কাটলে 6, 6 দিয়ে 24 কাটলে 4, আর 4কে 2 দিয়ে কাটলে 2, অ্যান্সার হবে 2। অপশন এ উত্তর। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এক ব্যক্তি বিশ্রাম ছাড়া কোনো স্থানে 75 কিমি প্রতি ঘন্টা গতিবেগে যেতে পারে, বিশ্রাম সহ 60 কিমি বেগে যেতে পারে। ওই ব্যক্তি প্রতি ঘন্টায় কত মিনিট বিশ্রাম নেন?
বলো, সিম্পল, এগুলোর জন্য ভাবতে হয় না বেশি। ওকে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কত মিনিট বিশ্রাম নেবে তার সিম্পল নিয়ম হচ্ছে কি, যেটা প্রথমে গতিবেগ রয়েছে অ্যাকচুয়াল গতিবেগ সেটা সবসময় নিচে হয়, আর এই গতিবেগের পার্থক্যটা উপরে হয় 15, তার সঙ্গে 60 গুণ করলে আমরা অ্যান্সার পেয়ে যাই। 15 সঙ্গে এটা কাটলে 5, আর 60কে 5 দিয়ে কাটলে 12 মিনিট। অ্যান্সার হবে অপশন বি। কেন হয় ব্যাপারটা বোঝো। এই যে টোটাল 75 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে যায় সে, এর মধ্যে 60 কিলোমিটার যেতে পারে আর বাকি 15 কিলোমিটার যেতে পারে না। তাহলে 60 কিলোমিটার যাচ্ছে আর এই যে বাকি 15 কিলোমিটার যেতে পারলো না কেন? এই 15 কিলোমিটারে যে যেতে যে সময়টা লাগে সেটা সে বিশ্রাম নিয়েছে, তাই না? 60 কিলোমিটার গিয়েছে আর 15 কিলোমিটার যেতে পারতো কিন্তু 15 কিলোমিটার যায়নি, সেটা সে বিশ্রাম নিয়েছে। তাহলে এই 15 কিলোমিটার যেতে কত সময় লাগে? যত সময় লাগে সেটাই সে বিশ্রাম নিয়েছে। তাহলে 75-তে 15, 160-এ কত বের করলে তো হয়ে গেল 12 মিনিট, হ্যাঁ কি না? দেখো, যদি সেভাবে বুঝতে না পারছো আমি ঐকিক নিয়মে বলে দিচ্ছি যাতে করে তোমরা পুরোটা বুঝতে পারো। ঐকিক নিয়ম হচ্ছে 75 কিলোমিটার যায় 60 মিনিটে, এটা প্রথমেই বলা আছে। তাহলে 1 কিলোমিটার যাবে 60/75, তাহলে 15 কিলোমিটার যাবে 15 গুণ হবে। তাহলে উপরে কি হচ্ছে? উপরে 15 আর 60 গুণ, নিচে 75। এখানেও তো সে তাই রয়েছে, উপরে 15 আর 60 গুণ, নিচে 75, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ স্যার। অ্যান্সার হবে 12 মিনিট। কিন্তু নিয়ম মনে রেখো যে অরিজিনাল গতিবেগ সেটা নিচে আর গতিবেগ দুটির পার্থক্য উপরে ইন্টু 60, ব্যাস এইটুকুই কাজ। নেক্সট, একটি কাপড়ের মূল্য 180 টাকা ধার্য করার পর 10% কমিশন দিয়ে বিক্রি করা হলো, এতে শতকরা কত লাভ হবে যদি বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত 4:3 হয়? এ বলছে উত্তর। দেখো, এই যে ঝামেলাগুলো তোমাদেরকে দিয়েছে এগুলোর কোনো ভ্যালু নেই। কেন নেই? কারণ বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের অনুপাত দিয়েছে। বিক্রয় মূল্য 4, ক্রয় মূল্য 3। তাহলে ক্রয় মূল্য 3 যদি হয় আর আমি বিক্রি যদি 4-এ করি, লাভ হবে 1। তাহলে ক্রয় মূল্যের উপরে বের করতে হয় 3-এ লাভ 1, 100-তে কত? 33.13%। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। কতগুলি ফলের ক্রয় মূল্য 675 টাকা, এদের 2/3 40% লাভে অবশিষ্ট পৌঁছে গেল, সর্বমোট কত লাভ বা ক্ষতি হবে? দেখো, টোটাল যে ক্রয় মূল্য সেটা আমরা জানি 675, এর মধ্যে 40% সে বিক্রি করতে, সরি 3 ভাগের 2 ভাগ বিক্রি করতে পারছে, বাকি 1 ভাগ পচে গিয়েছে। তো 3 ভাগের 2 ভাগটা কত? 675 টাকার যদি মাল হয় তাহলে 3 ভাগের 2 ভাগ হবে, 3 দিয়ে কাটলে 6, 2, 1, 2, 2, 15, 25, 225, তার মানে হচ্ছে 400, 450 টাকা। 450 টাকার মাল সে বিক্রি করতে পেরেছে, ঠিক আছে? বাকিটা বিক্রি করতে পারেনি, পচে গিয়েছে। এই যে 450 টাকার মাল, এতে 40% লাভ আছে। 40% লাভ মানে বিক্রি করেছে 140%-এ। 140%টা কত? উপরের দুটি শূন্য, নিচের দুটি শূন্য কেটে দাও। 14×5 = 70, 7 থাকে, 14×4 = 56, আর 7 কত হবে? 63। তো 630 টাকা মাল এখানে পাচ্ছে টোটাল, আর বাকিটা তো পচে গিয়েছে। তাহলে 675 টাকায় কিনে 635 টাকা পাচ্ছে, তার মানে 45 টাকা কি হয়েছে? লস হয়ে গিয়েছে। 45 টাকা লস, অপশন ডি হবে উত্তর। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো বলো,
কোনো ব্যবসায়ী তার দ্রব্য ক্রয় মূল্যের 5% লাভে বিক্রয় করত। ওই দ্রব্যর ক্রয় মূল্য হঠাৎ 10% হ্রাস পাওয়ায় ওই সে পূর্বের বিক্রয় মূল্য 5% হ্রাস করে দ্রব্য বিক্রয় করতে শুরু করলো। এতে তার কত পার্সেন্ট লাভ হবে নির্ণয় করো। এটা প্রায় দেওয়া আছে, তার মানে দশমিকে আসবে হয়তো। ঠিক আছে, পূর্ণ সংখ্যাটা বলতে হবে তোমাকে। বলো কেউ কিভাবে উত্তর হবে। স্যার শুনতে পাচ্ছি না সুষমা। মানে 9% সামথিং এরকম। কি করে করলে? 9% স্যার। স্যার 9% সামথিং, মানে স্যার আমি করলাম 100-তে 105 লাভ, 100-তে 105 মানে বিক্রি করেছে। তো 10% হাত 90 টাকাতে কিনে ও 100 টাকায় পরে বিক্রি করলো। 5 টাকা কমিয়েছে পরে 5%, মানে 5% ঠিক কমালে বলছি। 100 টাকা কেন হবে? 5% স্যার হলে প্রথমে এটার প্রথমে 5%, এটার 5% কত হবে? 5.25 হবে। 10% হবে 10.5, 1 ঘর দশমিক সরে যাবে, 10.5 টাকা। তাহলে 5% হবে 5 টাকা 25 পয়সা। এইটা কমলো। এটা যদি কমে যায় এখান থেকে, তাহলে কত দাঁড়াবে? 105 থেকে এটা কমে গেলে 99.75। দেখো, 90 টাকায় আমার এখন কিনেছি আর বিক্রি করছে এখন 99.75 টাকায়। লাভ হচ্ছে কত? 9 টাকা 75 পয়সা। এটা লাভ হচ্ছে। এটা কত পার্সেন্ট লাভ? তো 90, এখানে যেহেতু নতুন চেয়েছে, তো নতুন ক্রয় মূল্য 90 লাভ হচ্ছে 90.75। তাহলে 100-তে কত? দশমিক তুলে দাও, নিচে 100 পাবে, 100 কেটে যাবে। ওকে, এটা 90 দিয়ে যদি কাটো, তো 90 10 900। ঠিক আছে, 90 10 900। আর 75 থাকছে, তো 0.1 সামথিং আসবে, মানে 0 পয়েন্ট সামথিং আসবে। তো 10 আসছে কিন্তু নেই। খুব মুশকিলে ফেলে দিল, কোনটা অ্যান্সার করবো? আচ্ছা, 9 অ্যান্সার। अरे 9 ही होगे तो। একটু মুশকিল মানে নির্ণয় করাটা। চলো তবু দেখি। ধরে নেব তার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে সে বিক্রি করতো কত? সে বিক্রি করতো 105 টাকায়। 5% লাভে বিক্রি করতো, 105 টাকায় বিক্রি করতো। এখন ওই দ্রব্যের ক্রয় মূল্যটা হঠাৎ 10% কমেছে। ক্রয় মূল্য 10% কমলো, মানে এখন ক্রয় মূল্য হচ্ছে 90 টাকা। আর পূর্বের বিক্রয় মূল্য 5% হ্রাস করে বিক্রয় করছে। এটার 5% কমিয়ে দিল, তো এর 5% ওটাই তো হয় 5.25। ওকে, 5 টাকা কমিয়ে দাও, তার মানে এটা হবে 99.75 টাকা। তো লাভ কত হচ্ছে? লাভ হচ্ছে 9.75, মানে প্রায় 10 টাকার কাছাকাছি। ঠিক আছে, 10 টাকার কাছাকাছি। 10 টাকার কাছাকাছি। এটাকে 10 টাকায় তুমি ধরতে পারো, 9 টাকা ধরা তো যাবে না, 10 টাকায় তুমি ধরতে পারো। ঠিক আছে, তো 90 লাভ হচ্ছে 10 টাকা, 100-তে কত? যেটা আমার মন বলছে। ঠিক আছে, এটার সঙ্গে এটা কেটে দাও, তোমরা পাবে 100 ডিভাইডেড বাই 9, তার মানে 11 পূর্ণ 1-এর 9। তার মানে এটা 11-র কাছাকাছি। অ্যান্সার অপশন বি হবে। ঠিক আছে, একটু কম, 11 পূর্ণ 1-এর 9 থেকে একটু কম হবে, কিন্তু 11-র কাছাকাছি, 9-এর কাছাকাছি আসছে না। ঠিক আছে, বোঝাতে পারছি? হ্যাঁ স্যার, আমি বলি 9.75 দেখে 9 বলছিলাম। না, 9.75 মানে তো একদম 10-এর কাছাকাছি। 9-এর কাছাকাছি ধরলে তো হবে না, তাই না? হ্যাঁ স্যার, 25 মতো কম হলেই 10 হয়ে যাচ্ছে। আর দেখো, তুমি 75 পয়সা যদি বাদ দাও, 9 টাকা যদি ধরো, তাহলে কি হবে? 90 9 টাকা, 100-তে কত? তুমি এখানে পাচ্ছ কত?
10 টাকা পাচ্ছ, 10%। দেখো তুমি এতটা বাদ দিয়েও তুমি 10% পাচ্ছ, 9% তো পাচ্ছ না, তাই না? হ্যাঁ স্যার, একদমই। তাহলে আরও 75 যোগ করলে তো লাভটা আরও বেশি হবে, 10-এর থেকে বেশি লাভ হচ্ছে। তার মানে 11-র কাছাকাছি হবে, ঠিক আছে? আসন্ন মানটা 11 ধরতে হবে, 9 ধরলে হবে না। হ্যাঁ ওকে, স্যার, ঠিক আছে। চলো নেক্সট। বাকিদের ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। বলো। এ একটি ঘড়ি বি কে 50% লাভে, বি সি কে 50% লাভে, সি ডি কে 50% লাভে, ডি ই কে 50% লাভে বিক্রি করলো। সি এবং ই এর ক্রয় মূল্যের অন্তর টাকা হলে, ওহ কত টাকা সেটা বলা নেই, ওহ ডেটাটা একটু মিস হয়ে গিয়েছে, বুঝলে? এই ই এবং সি এর ক্রয় মূল্যের অন্তরটা দিতে ভুলে গিয়েছে, তো সরি, কিছু করার নেই, অঙ্কটাকে বাদ দিতে হবে। নেক্সট কোশ্চেন। অঙ্কটা হতো কিভাবে? এগুলোকে মানে ছোট থেকে বড় হিসেবে নিয়ে যেতে হয়, ঠিক আছে? ডি এর ঘড়ি কত টাকায়, সি ডি কে ওই ঘড়ি কত টাকায় বিক্রি করেছে। সি ডি কে এই মানে টাকাটা উল্লেখ না থাকলে আমি টাকাতে আনতে পারছি না, ঠিক আছে? এটা সিম্পল ব্যাপার। এ 50% হবে না, টাকা না থাকলে হবে না, সরি। নেক্সট। বলো। এক ব্যক্তি 423 টাকায় একটি বই বিক্রি করে 6% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 8% লাভ হবে? বলো, এগুলো এত সময় লাগাচ্ছে। 6% ক্ষতি হয় মানে কি? তার মানে 94% দাম পায়, তাই না? তাহলে 423 টাকায় বিক্রি করলে 94% দাম পায়, তাহলে 423 টাকা হচ্ছে 94%। তাহলে 1% কত হবে? 423-কে 94 দিয়ে ভাগ। তাহলে 8% লাভ করতে গেলে 108-এ বিক্রি করতে হবে, তো 108% কত? 108 দিয়ে গুণ করে দাও, পেয়ে যাবে। ওকে, স্যার, চলো। স্যার 486 হবে। ওকে, 94-কে কাটলে আমরা 47 পাই 2 দিয়ে, এটাকে 2 দিয়ে কাটলে আমরা 54 পাই। 47, এটা কত হবে? 23 যত সম্ভব 9 দিয়ে, তাই না? 7 9 63, এটা 9 দিয়ে কেটে যাবে। 9 54 কত হবে? 540 থেকে 54 বিয়োগ করে দাও। ওকে, 490, 486। ওকে, 486 অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। নেক্সট। 420 টাকায় বিক্রি করায় যে ক্ষতি হয়, 525 টাকায় বিক্রি করলে সেই ক্ষতির 3/4 লাভ হবে। ক্রয় মূল্য কত? ক্ষতির 3 ভাগের 4 ভাগ, সরি 3-এর 4 ভাগ, ক্ষতির 3-এর 4 ভাগ, এই জিনিসটা ওকে বুঝতে হবে, ঠিক আছে? একটা ধরো ধরো ক্রয় মূল্য, এটা আমার জানা নেই, এর থেকে কম দামে বিক্রি করছি, ক্ষতি হবে। আর এই ক্রয় মূল্য থেকে বেশি দামে বিক্রি করছি, আমার লাভ হবে, এটাই তো ব্যাপার। এবার বলেছে এখানে যতটা ক্ষতি হবে তার 4 ভাগের 3 ভাগ লাভ হবে। তাহলে আমি যদি ধরে নিই যে 4 ভাগ ক্ষতি, তাহলে এখানে আমরা পাবো 3 ভাগ লাভ। বলো, ব্যাপারটা বুঝলে কিনা বলো? তিন চতুর্থাংশ মানেই তো সেটা 4 ভাগের 3 ভাগ, ক্ষতির 4 ভাগের মানে 3 স্যার, ভাগ, ক্ষতি। যদি বলো। যদি 96 টাকা হয়, মানে ক্ষতি বলছি আমি, তাহলে লাভ হবে আমার 103 টাকা। 96 টাকা ক্ষতি হলে 103 টাকা লাভ কি করে হয় পাগল? ক্ষতিটাই তো বেশি। ও স্যার, বুঝলাম। ক্ষতি 4x, লাভ 3x। এখানে কি বলেছে? ক্ষতির 4 ভাগের 3 ভাগ, 3-এর, তো ক্ষতি যেটাই হবে, ঠিক আছে, ক্ষতি যেটাই হবে তার 3-এর 4, তাই না? আমি ক্ষতিটা ধরে নিয়েছি 4x, তো 4x-এর 3-এর 4, তাহলে দেখবো 3x-ই পাবে, লাভ হবে 3x। ক্ষতি নিচেরটা ধরতে হয় ক্ষতি,
এখানে ক্ষতির এর যা থাকে সেটাই নিচেরটা ধরতে হয়। আচ্ছা বেশ, এবার আমি অ্যান্সারটা কী করে পাবো? দেখো, যদি তুমি টাকা খেয়াল করো তো টাকার পার্থক্য কত? 105 টাকা, তাই না? আবার যদি এক্সের পার্থক্য খোঁজো তুমি, তো এক্সের পার্থক্য হবে 7x। হ্যাঁ কি না বলো? এই দিকটা 4x আর এই দিকটা 3x, মোট 7x। তাহলে 7x হচ্ছে 105, x এর ভ্যালু হবে 15। x এর ভ্যালু 15 হলে এটা হচ্ছে 60 টাকা, 60 টাকা ক্ষতি, আর এটা হবে 15 45 টাকা লাভ। এবার তুমি যে কোনো একটা ধরে বের করো না ক্রয় মূল্য। দেখো, যদি আমি ক্ষতি ধরে করি যে 420 টাকায় বিক্রি করলাম, কত ক্ষতি? 60 টাকা ক্ষতি, তাহলে আমার কেনা দামটা কি হবে? 60 টাকা যোগ হয়ে যাবে, 480 টাকা হচ্ছে কেনা দাম। 420 টাকায় বিক্রি করলে 60 টাকা ক্ষতি হয়, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার clear। যদি লাভ লাভ দিয়ে করো যে 525 টাকায় বিক্রি করলে লাভ হয়, কত লাভ? 45 টাকা লাভ হয়, তা লাভটা তো বাদ দিতে হবে, তবেই তো ক্রয় মূল্য 480। যেদিকে যাবে লাভ হলে ক্রয় মূল্য থেকে বেশি, তো লাভটা বাদ দিলে ক্রয় মূল্য, আর ক্ষতি হলে ক্রয় মূল্য থেকে কমে বিক্রি হয়েছে, তো ক্ষতিটা যোগ করতে হয় তখন, তাই নয় কি? হ্যাঁ কি না হ্যাঁ বলো স্যার না? clear। নেক্সট। ওকে, দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে ক্রয় মূল্য সবসময় 100 ধরবে, 100x। তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 125x। প্রথমে বলা আছে 25% লাভে বিক্রি করছি। এখন ক্রয় মূল্য 10 কমে গেল, ক্রয় মূল্য 10 কমে গেলে ক্রয় মূল্য হবে 90x। বিক্রয় মূল্য 16 টাকা বেশি, তাহলে বিক্রয় মূল্য 16 টাকা বাড়িয়ে দাও, 125x প্লাস 16। আচ্ছা বলেছি তাহলে 50% লাভ হতো। এই যে 90x 50% লাভে বিক্রি করলে তবেই তো বিক্রয় মূল্য। তাহলে 50% লাভে বিক্রি করলে টোটাল বিক্রি করছে আমি 150%-এ, তো 150% বের করব, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তো 150%-এ বিক্রি করলে সেটাই তো বিক্রয় মূল্য, 100% আর 50% লাভ, 150%। 150%-এ বিক্রি করলেই আমার বিক্রয় মূল্য পাই, তাহলে এই দুটি সমান। এখন কেটে দাও, উপরের দুটি শূন্য নিচের দুটি শূন্য কাটো। 15 9 135x সমান সমান 125x প্লাস 16। 125x এদিকে আসলে থাকে 10x, 10x মানে 16, x এর ভ্যালু হবে 16/10। দেখো, আমার ক্রয় মূল্য কী ছিল? ক্রয় মূল্য ছিল 100x, এটাই বের করতে হবে আমাকে। তাহলে 100x এর মান কত হবে? 100 ইন্টু x এর মান হচ্ছে 16/10, 10 আর 100 কাটলে 10, 160 টাকা, এটাই ক্রয় মূল্য। অ্যান্সার হবে অপশন বি। সহজ লাগছে না অঙ্ক? হ্যাঁ স্যার। আমি করছি বলে। খারাপ লাগছে স্যার না? চলো এটা করো, কতটা সহজ লাগছে দেখছি। 5000 টাকা বার্ষিক 10% হারে প্রতি 6 মাসে দেওয়া সুদের ওপর 18 মাসের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অন্তর কত হবে? বার্ষিক 20% বোঝো? হ্যাঁ স্যার বুঝি। বছরে 20%। বছরে 20%, তাহলে 6 মাসে কত পার্সেন্ট হবে? 155 হবে। 6 মাসে 10% হবে, যেহেতু 12 মাসে 20%। ঠিক। তাহলে দুটো জিনিস তোমাকে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে বের করতে হয়, সেটা হচ্ছে সুদের হারটা কত, আর একটা হচ্ছে এনের মানটা কত, মানে কতবার সুদ পাবে। তো যেহেতু 12 মাসে 20, তাই 6 মাসে অর্ধেক হয়ে যাবে 10%। আর কতবার সুদ পাবে? 18 মাসে সুদ পাবে, তো 18 মাসে কবার সুদ পাবে? স্যার 30 হবে।
10 করে 3 বার 30। না 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 না, আমিও বলতে চাইছি না। এন এর মান হচ্ছে কতবার? 3 স্যার। 3 বার, তাই তো? বাস, এই দুটো জিনিস তো জানার দরকার ছিল আমার। তাহলে দেখো, আজকে 11টার সময় যারা লাইভ ক্লাসে ছিলে তাদেরকে একটা বলছিলাম যে 3 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। এখানে হচ্ছে ঝামেলা। এখানে হচ্ছে 3 বাদ দিয়েছে, ওটা 3 বছরে 3 বার ছিল, বছর বছর বছর, 3 বছর। এখানে 6 মাস 6 মাস 6 মাস, এখানেও 3 বার, ঠিক? তাহলে হ্যাঁ স্যার। সুদের অন্তর বা ডিফারেন্স বের করার রুলস আমি কি বলেছিলাম? স্যার বলো। ডিফারেন্স মানে পি ইন্টু আর স্কোয়ার 300 প্লাস আর বাই 100 কিউব। 100 কিউব, ঠিক। এটা ছিল ডিফারেন্সের। তো জাস্ট মান বসিয়ে দাও। পি মানে হচ্ছে 5000, আর এর মান এখানে 10, তার মানে আর স্কোয়ার হবে 100 ইন্টু 300 প্লাস আর মানে 300 প্লাস 10 অর্থাৎ 310। নিচে হবে 100 কিউব, তার মানে 3টি 100 গুণ। এই তো পায়ের উন্নতি হচ্ছে। দেখো উপরে 6টি শূন্য আছে, নিচে 6টি শূন্য কেটে যাবে, তাহলে উপরে থাকবে কি? উপরে থাকবে 5 আর 31, তার মানে হবে 155। অপশন সি হবে উত্তর। ক্লিয়ার হলো? চলো নেক্সট। 60 জন। একটি ক্লাসে 60 জন ছাত্রছাত্রীর মধ্যে বালকদের সংখ্যা বালিকাদের সংখ্যার দ্বিগুণ। অপর দিক থেকে রাম 17 নম্বর র্যাঙ্কে এবং 9টি বালক রামের আগে আছে। তাহলে রামের পরে বালিকাদের সংখ্যা কত? দেখো সিচুয়েশন এরকম দাঁড়িয়েছে, টোটাল 60 জন, এখানে কোথাও রাম রয়েছে আর রামের র্যাঙ্ক হচ্ছে 17। আচ্ছা, রাম যদি 17 হয় তাহলে রামের আগে কতজন আছে? 16 জন। 16 জন। এই 16 জনের মধ্যে 9টি বালক রামের আগে আছে, তো 9টি হচ্ছে কি বালক, তো 9টি বিয়োগ করে দাও, তাহলে বাকিগুলো কি হবে? বালিকা। তাহলে 7টি বালিকা রামের আগে আছে। তাহলে বলো রামের পরে বালিকাদের সংখ্যা কত? আচ্ছা, টোটাল বালিকা কত? সরি, বের করে নাও। ঠিক আছে, টোটাল 60 জন আছে, তা বালক দ্বিগুণ আর এটা 1 গুণ, মানে মোট 3 গুণ। 3 গুণ 60 হলে 1 গুণ হবে 20 আর দ্বিগুণ হবে 40। বালক আছে 40, বালিকা আছে 20। হ্যাঁ, তাহলে বলো বালিকা কত আছে এখানে রামের পরে? 13। 13 জন। রামের আগে 7 জন, রামের পরে 13 জন, অ্যান্সার হবে বি। ক্লিয়ার? হ্যাঁ কি না বলে না? হ্যাঁ স্যার। নেক্সট, কোনো একটি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তাদের মধ্যে বাবলুর স্থান ওপর দিক থেকে 16 এবং নিচের দিক থেকে 29। স্যার আগের অঙ্কটাতে বালিকা দ্বিগুণ বলেছিল মনে হচ্ছে। বালকদের বালক সংখ্যা বলে। না না, বালিকাদের সংখ্যা দ্বিগুণ, বালকদের সংখ্যা দ্বিগুণ। ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক ঠিক। আরে বলেছে বালকদের সংখ্যা বালিকাদের সংখ্যার দ্বিগুণ, তার মানে কি? তার মানে বালক দ্বিগুণ। নেক্সট। আচ্ছা, কি বলছিলাম? কোন একটি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তাদের মধ্যে বাবলুর স্থান ওপর থেকে 16 এবং নিচের দিক থেকে 29। বলতে হবে 6 জন পরীক্ষা দেয়নি এবং 5 জন অকৃতকার্য হয়েছে, তাহলে সেন্টে মোট কতজন আছে? এই যে 6 জন পরীক্ষা দেয়নি আর 5 জন 55। ফেল করেছে, মোট 11 জন, এদের হিসাব হবে না। এখানে উত্তীর্ণদের, যারা পাস করেছে তাদের হিসাব কি হচ্ছে? তাদের হিসাবে কোথাও বাবলু রয়েছে এরকম স্থানে, যখন ওপর দিক থেকে গোনা হচ্ছে তখন বাবলুর র্যাঙ্ক হচ্ছে কত? 16। আর নিচের দিক থেকে যখন গোনা হচ্ছে তখন বাবলুর র্যাঙ্ক হচ্ছে 29। তাহলে
এই পাশ করা টোটাল ছাত্র কত, তার নিয়ম হচ্ছে বাবলুর যদি দুটি স্থান বলে দেয় সেই দুটি যোগ করে 1 বিয়োগ করতে হয়। 29 আর 16 যোগ 44 ঠিক আছে। 44 তাহলে পাশ করা টোটাল ছাত্র হচ্ছে 44, তাহলে ক্লাসে টোটাল কত আছে 44, আর এই 11 জন যারা ফেল করেছে আর পরীক্ষা দেয়নি তারা, ঠিক আছে, তার মানে মোট হচ্ছে 55 জন। অ্যান্সার হবে অপশন। এখানে 1 বিয়োগ করতে হয় কেন, কারণ বাবলুকে 2 বার ধরা হচ্ছে। এদিকে 16 সময় বাবলু রয়েছে, আবার এদিকে 29-এও বাবলু রয়েছে। তাহলে 16 আর 29 দুই জায়গাতে বাবলু রয়েছে, দুই জায়গাতে বাবলু থাকতে পারে না। ও তো আর মমতা না যে মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রী সব ও নিয়ে নেবে, ঠিক আছে। ও একজন সাধারণ ব্যক্তি, ও বাবলু তো বাবলু, ব্যাস একবারই থাকবে, তো 2 বার থাকবে না, একবার বিয়োগ হবে, ঠিক আছে। হ্যাঁ স্যার। নেক্সট, বলো কত হবে অ্যান্সার। বলছে একটি সংখ্যা, তার সঙ্গে 32 যোগ, তাকে 5 দিয়ে গুণ, সেটা কি হয়েছে না মূল সংখ্যা থেকে 16 কম। এইটা মূল সংখ্যা থেকে 16 কম, তো মূল সংখ্যা তো এক্স, সেখান থেকে 16 কমিয়ে দাও, এটা সমান হচ্ছে এটা, বাস এখান থেকে এক্স এর ভ্যালু বের করো, অ্যান্সার পেয়ে যাবো আমরা। কি হবে, 5 গুণ করে দাও, আমরা পাবো 5x, 32 5 160 সমান x মাইনাস 16। এক্স এদিকে আসলে বিয়োগ হবে, তার মানে 4x সমান 60 এদিকে আসলে বিয়োগ হবে, তার মানে 176 মাইনাস 176। 4-এর সঙ্গে যদি এটা কেটে দাও, 4 4 16, 4 4 16, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে -44। অ্যান্সার হবে অপশন বি। কারো বুঝতে অসুবিধা? না পরীক্ষা হলে আমি জানি তোমাদের মন তো এদিক ওদিক যাবে না, পরীক্ষার দিকেই থাকে, কিন্তু ব্যাপার হচ্ছে অনেকে চাপ নিয়ে নেয়, ঠিক আছে। একটু বেশি সিরিয়াস, অবশ্যই সিরিয়াস থাকবে, কিন্তু বেশি সিরিয়াস হয়ে যেও না, তাহলে অনেক জানা প্রশ্ন ভুল হবে। আর অত নিজেকে একদম মানে 30 মার্কা ভেবে নিও না, তাহলেও জানা প্রশ্ন ভুল হবে। তো পরীক্ষা দেওয়ার সময় মাইন্ডটা যেন একদম ফোকাস থাকে, ঠিক আছে। পরীক্ষায় অটোমেটিক ভালো হয়ে যাবে, 2-4 নম্বর বেশি পাবে যদি ফোকাস ঠিক মতো রাখতে পারো। আচ্ছা বলেছে দুটি সংখ্যার পার্থক্য গুণফল দেওয়া আছে, অনন্যকের পার্থক্য কত, এর নিয়মই হচ্ছে পার্থক্য ডিভাইডেড বাই গুণফল, বাস মানে 17 ডিভাইডেড বাই 57, এটাই অ্যান্সার, অপশন এ হবে উত্তর। দেখো দুটি সংখ্যা এক্স আর ওয়াই, এই দুটির পার্থক্য বলা আছে 17, আর এক্স ওয়াইয়ের গুণফল বলা আছে কত 57। তো এদের অনন্য চেয়েছে, অনন্যকের পার্থক্য চেয়েছে, তো অনন্যকের পার্থক্য কী হবে 1/x মাইনাস 1/y, এটাই তো অনন্যকের পার্থক্য। এটা মানে কি লসাগু হবে এক্স ওয়াই, আর উপরে কি যাবে, উপরে এক্স মাইনাস ওয়াই যাবে, তাহলে উপরে বিয়োগফল নিচে গুণফল, বিয়োগফল 17 গুণফল 57, এটাই অ্যান্সার। নেক্সট, বি মনে হচ্ছে বলে কাজ চলবে না। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা যাকে এত এত দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই, আচ্ছা কি করতে হবে, শেষে যদি দিয়ে থাকে তাহলে লসাগু করতে হবে, এলসিএম আর প্রতি ক্ষেত্রে যেটা ভাগশেষ পড়ে থাকে সেটা যোগ করতে হয়। তাহলে দেখো এটা এলসিএম কিন্তু 60 হবে,
ঠিক আছে, এটা এলসিএম 60, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 60 + 4 64, কিন্তু এটা অ্যান্সার হবে না কেন? কারণ একটা শর্ত আছে। শর্ত হচ্ছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা খুঁজতে হবে, মানে এই 60কে আমাকে 999-এর কাছাকাছি নিয়ে যেতে হবে গুণ করে। তো 60-এর সঙ্গে কত গুণ করলে এর কাছাকাছি যাবে? 16×6 96, তাই তো? 16 দিয়ে গুণ করলে 17×6 102, মানে 1020 হয়ে যাচ্ছে। তাহলে 16 দিয়ে গুণ করব। হ্যাঁ, আর ওই 4টা অবশ্যই যোগ করতে হবে, যেটা বলতে গেলে এটা করলে আমরা পাই 960 + 4, তার মানে 964। 964 এমন একটা সংখ্যা, 12 দিয়ে ভাগ করলে বা 10 দিয়ে ভাগ করো বা 15 দিয়ে ভাগ করো, দেখবে 4 ভাগশেষ পড়ে রয়েছে। ঠিক আছে, চলো লাস্ট অঙ্ক, মাথা ঘুরছে আর ক্লাস করাবো না। 5 6 8 1 3 9 0 6 2 5, এরপর বর্গমূল করলে কত অঙ্কের সংখ্যা পাওয়া যাবে? এটা যদি বর্গমূল করি তো কত অঙ্কের সংখ্যা পাওয়া যাবে? দেখো ভেতরে কত, 3 অঙ্ক। 3, ছি ছি ছি, 3 তো নয়, এখানে কতগুলি আছে আমাকে গুনতে হবে। যদি জোড় সংখ্যা হয়, মানে অঙ্কগুলো যদি জোড় হয়, তাহলে জাস্ট 2 দিয়ে ভাগ, আমি উত্তর পেয়ে যাব। কিন্তু যদি বিজোড় হয়, তাহলে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করবে, তাহলে উত্তর পাবে। 10 আছে, 5 যোগনে 10। এখানে কতগুলি আছে? 10টি আছে। 2 4 6, সরি, 2 4 6 8, 10টি আছে। 10টি আছে তো জোড় সংখ্যা, জাস্ট 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাই, 5 অঙ্কের সংখ্যা পাবো। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। বাস আর করাচ্ছি না। হ্যাঁ, তবে কিছু অঙ্ক থাকলো, চেষ্টা করো, না পারলে আমি পরের দিন করে দেবো। ঠিক আছে, পরের দিন বলতে কালকেই তো আছে, করে দেবো। ঠিক আছে স্যার। টাইমটা কালকের, কি বলছো? ক্লাসের টাইমটা কালকের। ওই তো গ্রুপে পেয়ে যাবে, গ্রুপটা ফলো করো, পেয়ে যাবে। ঠিক আছে, স্যার সকালে নেবেন না তো? না, কালকে রাত্রি 10টার সময় বলে দিলাম। ঠিক আছে, প্র্যাকটিসটা হবে কালকে রাত্রি 10টার সময়। স্যার আমাদের চক্রবৃদ্ধি সুদ হয়ে গেছে? চক্রবৃদ্ধি সুদ হয়নি? না না হবে না স্যার? হ্যাঁ, হবে না কেন? না, প্র্যাকটিস সেট করাচ্ছেন তাই বলছি। আর 2 দিন দাঁড়াও না, 16 17 তারিখ, এই কয়েকটা দিন দাঁড়াও, 18 তারিখ থেকে আবার শুরু হবে।